আসসালামু আলাইকুম। আইটি স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণী পরিণতি ও নাগরিকতা বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকের লেকচার টপিকে রয়েছে প্রশাসনিক কাঠামো কিংবা আইনসভা। এখন প্রশাসনিক কাঠামো কিভাবে গঠন করা হয় কিংবা এর ভূমিকা কি, আইনসভা কতটা গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য, সেই সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, অর্থাৎ বাংলাদেশে যে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য দায়িত্ব কার কাছে থাকে? অবশ্যই প্রশাসনের কাছে রয়েছে। রাষ্ট্রের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, রাষ্ট্রের সমৃদ্ধির লক্ষ্যে সুষ্ঠু প্রশাসনের কোনো বিকল্প নেই। অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখা যায় এবং রাষ্ট্রের মধ্যে সমৃদ্ধ কিভাবে লক্ষ্য অর্জন করা যায়, সব কিছুর জন্যই অবশ্যই প্রশাসনিক কাঠামো গুরুত্বপূর্ণ। প্রশাসন একটি নির্দিষ্ট কাঠামোর ভিত্তিতেই পরিচালনা করা হয়। বাংলাদেশের প্রশাসন কাঠামোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, যেটাকে আমরা সচিবালয় বলে থাকি। কেন্দ্রীয় প্রশাসনের অধীনে কোনটা রয়েছে? সংশ্লিষ্ট অধিদপ্তর রয়েছে। এছাড়া রয়েছে কি? অধিদপ্তর। এছাড়া রয়েছে আমাদের মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনের অধীনে রয়েছে আমাদের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন। এগুলো সম্পর্কে এখন আমরা জানবো। দেখো, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কি ভিত্তিক? স্তর ভিত্তিক। একটু আগে আমরা চিত্রের মধ্যে দেখলাম স্তরে স্তরে এই কাজগুলো কি সম্পাদন করা হয়। আর এটার কয়টা প্রধান স্তর রয়েছে? দুটি প্রধান স্তর রয়েছে। একটি হচ্ছে কেন্দ্রীয় স্তর, আর একটা কি মাঠ কর্ম। তো কেন্দ্রীয় প্রশাসন যে স্তরটা আছে সেটাকে আমরা সচিবালয়ের নামে আখ্যায়িত করতে পারি, এবং দেশের সব ধরনের যে প্রশাসনিক রীতিনীতি আছে বা সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে কি গ্রহণ করা হয়। বাংলাদেশের যে প্রশাসনিক নিয়ম নীতি আছে কিংবা যে সিদ্ধান্ত অর্জন করা হয় সেগুলো সবই কি তোমার কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়। আর কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি সিদ্ধান্ত মাঠ পর্যায়ের মাধ্যমে কি সারা দেশে বাস্তবায়িত করা হয়। মাঠ পর্যায়ে কোনটা? যেখানে দেশের জনগণের সাথে সরকারি কাজে নিয়োজিত করা হবে, একদম ফেস টু ফেস যে বলে, সেই জিনিসটা হচ্ছে কি মাঠ প্রশাসনের মাধ্যমে। অর্থাৎ মাঠ প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় প্রশাসনের কাজগুলো কি সহজেই বাস্তবায়ন করা যায়। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের যে দ্বিতীয় স্তর সেটা হচ্ছে কি আমাদের মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনের প্রথম ধাপ কোনটা? বিভাগীয় প্রশাসন। অর্থাৎ বিভাগীয় পর্যায়ে তারা কি কাজটা সম্পাদন করে থাকে। আর দ্বিতীয় ধাপে রয়েছে আমাদের জেলা প্রশাসন। জেলা পর্যায়ে তারা কি কাজটা সম্পাদন করে থাকে। আর জেলা পর্যায়ের পর রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন তোমার একবারে তৃণমূল পর্যায়ে কি বিস্তৃত, একদম আগা থেকে বলে না, একদম আগা গোড়া থেকে যে মাঠ পর্যায়টা চালু করা হয়, কার্য সম্পাদন করা হয়, সেটা হচ্ছে কি তোমার উপজেলা প্রশাসন। মাঠ প্রশাসন মূলত কেন্দ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। অর্থাৎ একটা কেন্দ্র কিভাবে পরিচালনা করবে সেটা অনুযায়ী কি মাঠ প্রশাসন ধারাবাহিকতা রক্ষা করে। এছাড়া কয়েকটি মন্ত্রণালয় নিয়ে কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয় গঠন করা হয়। দপ্তর অধিদপ্তরগুলো সচিবালয়ের লাইন সংস্থা হিসেবে বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে। মন্ত্রণালয় হলো প্রশাসনের কেন্দ্রবিন্দু। তাহলে প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি? অবশ্যই হচ্ছে মন্ত্রণালয়, যেটা কিনা কেন্দ্রীয় প্রশাসনের আমরা সংজ্ঞা থেকে পাই, কিংবা কেন্দ্রীয় প্রশাসন কি এখন আমরা জানবো। যে স্থানে বিভিন্ন মন্ত্রণালয়গুলো অবস্থিত তা সচিবালয় নামে পরিচিত। অর্থাৎ কি মন্ত্রণালয়গুলো যে সব জায়গায় রয়েছে সেই জায়গাটার নাম কি? সচিবালয়। প্রতিটি মন্ত্রণালয় একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত। প্রতিটা মন্ত্রণালয় কার অধীনে ন্যস্ত থাকবে? অবশ্যই একটা মন্ত্রীর কাছে কি ন্যস্ত থাকবে। মন্ত্রীর প্রধান কাজ কি থাকবে? নীতি নির্ধারণ, প্রকল্প প্রণয়ন। অর্থাৎ সচিবালয়ের মধ্যে যে মন্ত্রীর প্রধান কাজটা থাকবে সেটা অবশ্যই হবে নীতি নির্ধারণ এবং কি প্রকল্প প্রণয়ন। প্রতিটি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন কে? সচিব। তিনি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে নীতি নির্ধারণের পরামর্শ করে থাকেন। এখন সচিবের কাজ কি? মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছে তার নীতি নির্ধারণের পরামর্শ প্রদান করে থাকে। আর মন্ত্রণালয়ের সকল কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? অবশ্যই সচিবের উপর ন্যস্ত থাকে। এখন দেখো, আমরা একটা সচিবালয়ের প্রশাসনিক কাঠামো দেখতে পাচ্ছি।
প্রথমত থাকবে মন্ত্রী, মন্ত্রীর কাজগুলো কার কাছে ন্যস্ত থাকবে? সচিবের কাছে। সচিবের কাজ কিছু ভাগাভাগি করে অতিরিক্ত সচিবের কাছে যায়, অতিরিক্ত সচিব আবার হচ্ছে যুগ্ম সচিবের কাছে যায়, এছাড়া হচ্ছে উপসচিব, সিনিয়র সচিব, সহকারী সচিব, তারপর কি প্রশাসনিক কর্মকর্তা। একদম ধাপে ধাপে এই কার্যগুলো কি সম্পাদন করা হয়। অতিরিক্ত যে সচিব মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রশাসনিক কি কর্মকর্তা, অর্থাৎ সচিবের পরে কার স্থান? অতিরিক্ত সচিবের স্থান। তিনি হচ্ছে দ্বিতীয় প্রশাসনিক কর্মকর্তা। তিনি সচিবকে বিভিন্ন দায়িত্ব পালনে সহায়তা করে থাকেন, অর্থাৎ সচিবের কোনো কাজের দরকার হলে তার সহায়তা করার জন্য কি অতিরিক্ত সচিবের প্রয়োজন হয়। কোনো মন্ত্রণালয়ের সচিব না থাকলে তার দায়িত্ব পালন করবে কে? অবশ্যই অতিরিক্ত সচিব। মন্ত্রণালয়ের প্রতিটি অনুবিভাগের জন্য একজন করে যুগ্ম সচিব থাকে। ছোট ছোট যে বিভাগগুলো থাকে মন্ত্রণালয়ের মধ্যে, সেগুলোর কাজ পরিচালনার জন্য কে থাকবেন? অবশ্যই যুগ্ম সচিব থাকবেন। তিনি সচিবকে বিভিন্ন কাজে সহায়তা করেন। মন্ত্রণালয়ের কর্মচারী কিংবা অফিস ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকেন যুগ্ম সচিব। মন্ত্রণালয়ে এক বা একাধিক শাখার দায়িত্বে থাকেন একজন উপসচিব। যুগ্ম সচিবের পরে কার স্থান? অবশ্যই একজন উপসচিবের স্থান। তিনি বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ কিংবা যুগ্ম সচিব অতিরিক্ত সচিবকে পরামর্শ দেন কিংবা সহায়তা প্রদান করে থাকেন। প্রতিটি শাখায় একজন সিনিয়র সহকারী সচিব, একজন সহকারী সচিবও কি রয়েছে, অর্থাৎ এই যে অনুবিভাগের পর যে প্রতিটা শাখা রয়েছে সেখানে একজন করে কি থাকবে? সিনিয়র সহকারী সচিব থাকবেন এবং একজন কি সহকারী সচিব থাকবেন। গুরুত্বপূর্ণ বিষয়ে উপসচিবের সাথে তারা কি পরামর্শ করে এবং তারা হচ্ছে এই কাজটা সম্পাদন করে। তারাও মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজ যেমন পরিচালনা করতে হয়, তার মধ্যেও কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন দেখো বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে? 8টি। প্রতিটি বিভাগের প্রশাসনিক প্রধান হলেন একজন বিভাগীয় কমিশনার, অর্থাৎ প্রতিটি বিভাগের প্রধানকে একজন বিভাগীয় কমিশনার। প্রতিনিধি হিসেবে তিনি বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন এবং তিনি তার কাজের জন্য কোনো কেন্দ্রের নিকট কি দায়ী থাকবে না। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের কাজ তদারক করেন, অর্থাৎ জেলা প্রশাসক কেমনভাবে কাজ করতেছে কিংবা হচ্ছে সেটা ভালো কিংবা মন্দ সেটার হচ্ছে কি তদারকি করবেন। বিভাগের উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেগুলো সে হচ্ছে বাস্তবায়ন করবে এবং তার যে তত্ত্বাবধানে তার আন্ডারে থেকে কি সেগুলো কাজ সম্পাদন করা হয়। প্রাকৃতিক যে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় তাদের সাহায্য করা কিংবা তাদের পুনর্বাসন করা ব্যবস্থাও করেন কে? তোমার হচ্ছে বিভাগীয় কমিশনার। এখন দেখো জেলা প্রশাসন। বাংলাদেশের জেলা কতটি? 64টি, তাই না? এখন জেলা প্রশাসন মাঠ বা স্থানীয় পর্যায়ে যে গুরুত্বপূর্ণ একটা কি স্তর, অর্থাৎ বাংলাদেশের যে মাঠ বা স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তর কোনটি? অবশ্যই জেলা প্রশাসন। এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে কি বলা হয়? জেলা প্রশাসক। তাহলে জেলা প্রশাসক কি? জেলা প্রশাসক হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা। দেশের সব জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। প্রতিটা জেলার মধ্যে একজন করে কি জেলা প্রশাসক রয়েছে। তাকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালনা করা হয়। নিচে তার কাজ সম্পর্কে জানবো। এখন আমরা কি জেলা প্রশাসকের কাজগুলো সম্পর্কে জানবো। এক হচ্ছে প্রশাসনিক কাজ। এগুলো অবশ্যই পয়েন্টগুলো মনে রাখতে হবে এবং পরীক্ষা পয়েন্ট লিখলে কিন্তু অবশ্যই বেশি নাম্বার পাওয়া যায়। এগুলো খাতার মধ্যে অবশ্যই নোট ডাউন করে ফেলবা। তো 1 নম্বর কি? প্রশাসনিক কাজ। জেলা প্রশাসক কেন্দ্র থেকে আসা সকল আদেশ নিষেধ সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে, অর্থাৎ কেন্দ্র থেকে যেসব কাজগুলো থাকে সেগুলো সব দায়িত্ব বা নীতি নিয়ম সবগুলোই কি জেলা প্রশাসক পালন করে থাকে। জেলার বিভিন্ন অফিসের কাজ তদারক সমন্বয় করে থাকেন। জেলার মধ্যে যদি কোনো কাজ থাকে অফিসের, সেগুলো হচ্ছে সে তদারক করবেন এবং সেটা ভালো মন্দ সেগুলো হচ্ছে বিবেচনা করবেন। জেলার বিভিন্ন শূন্য পদের লোকও কি সে হচ্ছে নিয়োগ দিয়ে থাকেন। কে দিয়ে থাকেন? অবশ্যই জেলা প্রশাসক। এছাড়া দেখো রাজস্ব সংক্রান্ত বা আর্থিক কাজও কে করে থাকে? জেলা প্রশাসক করে থাকে। জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক, অর্থাৎ জেলা কোষাগারের রক্ষককে জেলা প্রশাসক ও পরিচালক, সে হচ্ছে রক্ষক ও পরিচালকও।
তারপর জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার থাকবে, সে কারণে তিনি কালেক্টর নামেও কি পরিচিত, যেহেতু রাজস্ব এবং আর্থিক ব্যাপার স্যাপার আসছে এবং এজন্য তাকে কি কালেক্টর নামেও আমরা বিবেচিত করতে পারি। এছাড়া তিনি ভূমির যে উন্নয়ন, ভূমির যে রেজিস্ট্রেশন কিংবা রাজস্ব সংক্রান্ত যে বিবাদগুলো থাকে সেগুলো সে কি মীমাংসা করতে পারে। তারপর দেখো আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ। একটা জেলার মধ্যে যে শান্তি প্রতিষ্ঠা রাখতে হবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, জনগণের যে জীবনের যে নিরাপত্তাটা সেটাও কার উপর ন্যস্ত থাকে, জেলা প্রশাসকের কাছে ন্যস্ত থাকে। তিনি পুলিশ প্রশাসনের সাহায্যে এই দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ দেশের নাগরিকের নিরাপত্তাটাই হচ্ছে মুখ্য বিষয়, সেই কাজটা কি জেলা প্রশাসক নিজে করে থাকেন। এছাড়া তিনি সাহায্য কার নিতে পারে, পুলিশ প্রশাসনের। তারপর দেখো উন্নয়নমূলক কাজ। জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নের চাবিকাঠি, অর্থাৎ তার জেলার মধ্যে যতটুকু উন্নয়ন দরকার সবগুলোর মূল মন্ত্রে কে থাকবে, জেলা প্রশাসক। জেলা বিভিন্ন উন্নয়ন কাজ যেমন হচ্ছে শিক্ষা, কৃষি, শিল্প, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি তার আয়ত্তে থাকে এবং সেগুলো সুন্দরভাবে উন্নয়ন করা বা বাস্তবায়ন করার কাজ বা দায়িত্ব তার। তিনি জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য কিংবা পুনর্বাসনের ব্যবস্থাও করে থাকেন। এছাড়া আরেকটি পয়েন্ট রয়েছে, সেটা কি স্থানীয় শাসন কার্য কাজ। এখন স্থানীয় যে শাসন সংক্রান্ত কাজ আছে সেটা কি, জেলা প্রশাসক স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। অর্থাৎ স্থানীয় যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কি কি, উপজেলা পরিষদ আছে কিংবা হচ্ছে পৌরসভা আছে, ইউনিয়ন আছে, এগুলোর মধ্যে যে কাজগুলো থাকে সেগুলো তত্ত্বাবধায়ক হিসেবে কি সে কাজ করে থাকে। তিনি জেলার অধীনস্থ সকল বিভাগ ও সংস্থার কাজেও কি সমন্বয় সাধন করে থাকে। এখন আমরা পড়ব উপজেলা প্রশাসন। বাংলাদেশের উপজেলা কতটি আছে বলো? বাংলাদেশে মোট কতটি প্রশাসনিক উপজেলা আছে? 495টি। উপজেলার প্রধান প্রশাসক হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন উপজেলার প্রধান প্রশাসককে উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার প্রশাসনিক কাজ তদারক করা তার অন্যতম দায়িত্ব। অর্থাৎ উপজেলা ভিত্তিক যে কাজগুলো আছে সেগুলো সবই কি উপজেলার নির্বাহী কর্মকর্তা করে থাকে। তিনি উপজেলা যে উন্নয়ন কমিটির প্রধান, অর্থাৎ উপজেলা উন্নয়ন করার জন্য যা যা দরকার হয় সেগুলোর প্রধান হিসেবে কি তাকে রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, পুনর্বাসনের ব্যবস্থা করা কিংবা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কোষাগারের রক্ষক হিসেবেও কি সে হচ্ছে তোমার অভিহিত হয়। এখন আমরা পড়ব বাংলাদেশের আইনসভা। বাংলাদেশের আইনসভার নাম আসলেই জাতীয় সংসদকে আমরা মনে করতে পারি। সরকারের যে 3টা বিভাগ রয়েছে তার মধ্যে কি আইনসভা অন্যতম। বাংলাদেশ আইনসভার নাম কি তাহলে? জাতীয় সংসদ। এটি এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত? 350 জন। এর মধ্যে 300 জন কি তোমার হচ্ছে জনগণের দ্বারা সরাসরি কি ভোটে নিযুক্ত হন, আর অবশিষ্ট যে 50টি সেগুলো হচ্ছে কি সংরক্ষিত মহিলা আসন। এজন্য বাংলাদেশের যে মোট নির্বাচনী এলাকা কয়টা ধরা হয়? 300টি। সংসদে একজন স্পিকার থাকে, একজন ডেপুটি স্পিকার কি থাকে। তারা সংসদ সদস্যদের ভোটে কি নির্বাচিত হয়। অর্থাৎ সংসদ যে সদস্যরা প্রথমত নির্বাচিত হয় তাদের নির্বাচনে কারা নিযুক্ত হন? স্পিকার এবং কি ডেপুটি স্পিকার। তাদের কাজ সংক্রান্ত অধিবেশনে পরিচালনা করা। সংসদের কার্যকাল তাদের কত বছর? 5 বছর। এর পূর্বে রাষ্ট্রপতি প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদকে ভেঙে দিতেও পারে। অর্থাৎ জাতীয় সংসদের যে কার্যকাল সেটা 5 বছর, কিন্তু কোনো সমস্যা হলে কিংবা কোনো প্রয়োজনে রাষ্ট্রপতি কি সেই সংসদ ভেঙে দিতে পারেন। কার পরামর্শে? অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শে। সংসদের একটি অধিবেশন সম্পন্ন হওয়ার 60 দিনের মধ্যে আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হতে হয়। অর্থাৎ সংসদের মধ্যে একটা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, তার 60 দিনের মধ্যে কি আরেকটা সংসদ অনুষ্ঠিত হতে হবে। মোট সদস্য সংখ্যা মধ্যে কমপক্ষে 60 জন উপস্থিত থাকলেই কি কোরাম হয়। কোরাম কি? যে ন্যূনতম সদস্য সংখ্যা সংসদের মধ্যে সভা অনুষ্ঠিত করার জন্য দরকার হয়, সেটাই হচ্ছে কি কোরাম।
সংসদ অধিবেশন পরিচালনা করা যায়, অর্থাৎ এখানে বলছে যে সংসদ যখন অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই 60 দিনের মধ্যে আরেকটা দ্বিতীয় সংসদ অধিবেশন করতে হবে, আর সেখানে ন্যূনতম 60 জন উপস্থিত থাকতে হবে, তাহলে সেটা কি কোরাম হবে, আর সংসদ অধিবেশন কি তখনই পরিচালনা করা যাবে। প্রধানমন্ত্রী সাধারণত সংসদের নেতা, তাহলে সংসদের নেতা কে? প্রধানমন্ত্রী। আসন সংখ্যার দিক দিয়ে নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী দলের প্রধান সংসদ বিরোধী দলের নেতা হিসেবে কে পালন করে, অর্থাৎ সংসদের বিপরীত দলও কি এখানে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করে থাকে। সংসদের বিভিন্ন কার্যক্রম কাজ পরিচালনা করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়। সংসদের অনুমতি ছাড়া এক নাগাড়ে 90 বৈঠক দিবস অধিবেশনে অনুপস্থিত থাকলে সদস্য পদটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ সংসদের এই যে কাজগুলো হচ্ছে এগুলোর মধ্যে যদি কোনো মন্ত্রীগণ বা কোনো সদস্য যদি 90 দিনের বেশি অনুপস্থিত থাকে তাহলে সে কি সদস্য পদ থেকে কি বাতিল হয়ে যাবে। 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ন্যূনতম কত বছর বয়স থেকে জাতীয় সংসদের সদস্য হওয়া যায়? 25 বছর বয়সী বাংলাদেশের যে কোনো নাগরিক সংসদ নির্বাচন হতে পারে। তবে কেউ আদালত দ্বারা দেউলিয়া অপ্রকৃতস্থ ঘোষিত হলে তাকে কি সেই নাগরিকত্ব বাদ দেওয়া হয়, কিংবা আদালতে যদি দোষী সাব্যস্ত হয় বা সে যদি কারাদণ্ড ভোগ করে তাহলেও কি তোমার সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবে না। এখন দেখো আমাদের জাতীয় সংসদের কাজ বা ক্ষমতা। বাংলাদেশের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের ওপর নিয়ন্ত্রণ থাকে বা ন্যস্ত থাকে। বাংলাদেশের যে আইন প্রণয়ন করা সেগুলো সবকিছুই কি জাতীয় সংসদের ওপর থাকে। সংসদে যে কোনো নতুন আইন যে প্রণয়ন করা হবে বা প্রচলিত আইন যে পরিবর্তন করা হবে বা কোনো সংশোধনের যদি দরকার হয় সেটাও কাজ থাকবে অবশ্যই জাতীয় সংসদের কাজ। জাতীয় সংসদ নির্বাহী বিভাগের কার্যক্রম তদারকি কে করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা সদস্যগণের নিকট কি দায়ী থাকে। অর্থাৎ জাতীয় সংসদ যে নির্বাহী বিভাগ অর্থাৎ শাসন বিভাগের যে কাজগুলো আছে সেগুলো কি দেখে শুনে রাখে, সেটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে বা কোনটা পরিবর্তন দরকার হবে সেগুলো সবই কি তদারকি করে থাকবে। এছাড়া তিনি প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার যে সদস্যদের নিকট সে কি দায়ী থাকবেন, তার জবাবদিহিতা দরকার হবে। জাতীয় সংসদের অনুমতি ছাড়া কোনো কর খাজনা আরোপ করা যায় না। কোনো পণ্যের ওপর কোনো ব্যক্তির ওপর কর খাজনা আদায় করার জন্য অবশ্যই জাতীয় সংসদের কি অনুমতির প্রয়োজন হয়। এছাড়া সংসদ প্রতি বছরই জাতীয় বাজেট পাস করে। অর্থমন্ত্রী বাজেটের খসড়া সংসদে উপস্থাপন কে করে থাকে। এখন বাজেটের যে খসড়া প্রণয়ন এটা কে করে থাকে? অবশ্যই অর্থমন্ত্রী। সংসদ সদস্যগণ দীর্ঘ বিতর্ক আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী সমূহ তা পাশ করে থাকে। এরপর দেখো জাতীয় সংসদের বিচার সংক্রান্ত ক্ষমতা। অর্থাৎ জাতীয় সংসদ কিন্তু বিচার কার্যের যে সংক্রান্ত ক্ষমতাগুলো আছে সেগুলো প্রয়োগ করে থাকে, কাজ করে থাকে। তাছাড়া সংবিধান যে লঙ্ঘন করে বা সংবিধানের রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে, প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার বিরুদ্ধেও কি অনাস্থা প্রস্তাব আনতে পারে। অর্থাৎ জাতীয় সংসদ কি তোমার রাষ্ট্রপতিকে অভিশংসন অর্থাৎ অপসারণ পদ্ধতির মাধ্যমেও কি বাদ দিতে পারে, কিংবা প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার বিরুদ্ধেও কি অনাস্থা প্রস্তাব আনতে পারে। সংসদ সংবিধানে উল্লিখিত যে নিয়মের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারে, তবে একজন সংসদের সদস্যর কমপক্ষে 2/3 ভোটের কি দরকার হয়। যে কোনো সংবিধান যদি ভেঙে দেওয়া হয় বা কোনো নিয়মের ভিত্তিতে সংবিধান যদি সংশোধন করা হয় সেখানে অবশ্যই যে সংসদ সদস্য রয়েছে তার 2/3 ভোটের কি দরকার হবে। জাতীয় সংসদের সদস্যগণ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের বিভিন্ন কমিটির সদস্যদের নির্বাচিত করেন। সংরক্ষিত আসনের মহিলা সদস্য দ্বারা নির্বাচিত হয়ে থাকে। অর্থাৎ এখানে যে তোমার সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হয়? সংসদ যে সদস্য আছে তাদের দ্বারা কি নির্বাচিত হয়ে থাকেন। এছাড়া সংসদ সদস্যদের দেশের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকে। এখন দেখো বাংলাদেশের বিচার বিভাগ। বাংলাদেশের 3টা যে বিভাগ
আছে, তার মধ্যে কি বিচার বিভাগ অন্যতম। নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা কিংবা ন্যায় বিচার নিশ্চিত করা, অপরাধীকে শাস্তি দেওয়া, দুর্বলদের সবলদের হাত থেকে রক্ষা করা কিংবা দেশের রক্ষা প্রতিরক্ষা বিচার বিভাগের কি গুরুত্ব অপরিসীম। অর্থাৎ এটা কিন্তু খতেও চলে আসে যে বিচার বিভাগের কাজগুলো লিখো, তখন তোমার কি এই পয়েন্ট আউটগুলো হালকা ব্যাখ্যা করে লিখতে হবে। বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশ সংবিধানের অক্ষুণ্ণ রাখে। আইনের যে অনুশাসন আছে বা দেশের মধ্যে যে সংবিধান আছে সেগুলোকে স্থিতিশীল রাখা এবং আইনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সবকিছুই কি বিচার বিভাগ কাজ করে থাকে। বিচার বিভাগের গঠন কিভাবে হয় দেখো, বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত, বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে কি গঠন করা হয়। বাংলাদেশের বিচার বিভাগ কিভাবে গঠিত? সুপ্রিম কোর্ট, অধস্তন যে আদালত এবং বিশেষ যে ট্রাইব্যুনাল আদালত থাকে সেটা নিয়ে গঠন। চলে গেছে। এখন আমরা সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করব। বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। তাহলে বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। এর কয়টা বিভাগ আছে? দুইটা বিভাগ। এক হচ্ছে কি তোমার আপিল বিভাগ, আরেকটা কি হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি রয়েছেন যাকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। তাহলে বাংলাদেশের প্রধান বিচারপতি কাকে বলা হয়? যে কিনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আখ্যায়িত করা হয়। আর তাকে নিযুক্ত কে করবেন? অবশ্যই রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করবেন, যেটা কিনা আমরা রাষ্ট্রপতির কাজ ও ক্ষমতার মধ্যে পড়ে এসেছি। প্রত্যেক বিভাগের জন্য যতজন বিচারক প্রয়োজন ততজন বিচারককে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি নিয়োগ করে থাকেন। অর্থাৎ প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই কিন্তু সুপ্রিম কোর্টের যে দুইটা বিভাগ আছে সেই দুইটা বিভাগের মধ্যে বিচারপতিকে নিয়োগ করা হয়ে থাকে। প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ বিচার কার্য সম্পন্ন বা পরিচালনা করার ক্ষেত্রে সম্পূর্ণ কি স্বাধীন থাকবে, এখানে তাকে কেউ হস্তক্ষেপ করবে না। সুপ্রিম কোর্টের কমপক্ষে কত বছর লাগবে? 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা না থাকলে সে সুপ্রিম কোর্টের কি বিচারপতি হতে পারবে না। অথবা বাংলাদেশের বিচার বিভাগীয় যে পদ আছে সেখানে 10 বছর বিচারক হিসেবে কি তার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের বিচারগণ 67 বছর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে কর্মরত থাকতে পারবেন। অর্থাৎ তাদের বয়সসীমা কত বছর পর্যন্ত? 67 বছর। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের পৃথক কার্যের এখতিয়ার আছে, দুইটা কি আলাদা আলাদাভাবে কার্য সম্পাদন করতে পারবে। এখন আমরা আপিল বিভাগের কাজ ও ক্ষমতা নিয়ে বলবো। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ করে শুনানির ব্যবস্থা কি করতে পারে। এছাড়া রাষ্ট্রপতির আইনের কোনো ব্যাখ্যা চাইলে আপিল বিভাগ এই বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করে থাকে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি কোনো আইনের ব্যাখ্যা দরকার হয় তখন সে কি আপিল বিভাগের নিকট থেকে পরামর্শ নিতে পারবে কিংবা আপিল বিভাগ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে। ন্যায় বিচারের স্বার্থে কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির হতে দলিলপত্র পেশ করার আদেশ জারিও করতে পারে কোন বিভাগ? আপিল বিভাগ। আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগে অবশ্যই পালন করতে হবে। অর্থাৎ আপিল বিভাগ যদি আইন ঘোষণা দেয় সেটা অবশ্যই হাইকোর্ট বিভাগের কি পালন করতে হবে। এখন দেখবো আমরা হাইকোর্ট বিভাগের কাজ ও ক্ষমতা। নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয় সেটাও কি জারি করতে পারে হাইকোর্ট বিভাগ। কোনো ব্যক্তিকে মৌলিক অধিকারের পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত রাখতে পারা এবং এ ধরনের কোনো কাজ করাকে বেআইনি ঘোষণা করাও কি হাইকোর্টের কাজ। ধরো কোনো ব্যক্তি মৌলিক অধিকারের বিপরীতে কাজ করতেছে আর তার যে বিপরীতে কাজ করার জন্য তাকে যে বিরত রাখা এবং তাকে ওই কাজটা থেকে যে বাদ দেওয়া, তাকে বেআইনি বলে যে ঘোষণা করা, সেটা সবই কি হাইকোর্ট বিভাগের কাজ। অধস্তন কোনো আদালতের মামলায় সংবিধানের ব্যাখ্যাজনিত যদি কোনো জটিলতা দেখা দেয় সেখানে উক্ত হাইকোর্ট বিভাগ স্থানান্তর করে কি মীমাংসা করতে পারে। এছাড়া অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করেও থাকে হাইকোর্ট বিভাগ।
সকল অধস্তন আদালতের কার্যবিধি প্রণয়ন করা এবং পরিচালনা করাও হচ্ছে হাইকোর্ট বিভাগের অন্যতম কাজ। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ মিলে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত হিসেবে বাংলাদেশের বা একটা দেশের সংবিধান, নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করে এবং ন্যায় বিচার নিশ্চিত করে। অর্থাৎ আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ আছে, যারা হচ্ছে মিলিত হয়ে সুপ্রিম কোর্টে কি বিভিন্ন সর্বোচ্চ আদালত হিসেবে গঠন হয় এবং সেখানে দেশের যে সংবিধান রয়েছে বা নাগরিকের যে মৌলিক অধিকার আছে সেগুলো রক্ষা করে এবং একটা দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এখন দেখো হচ্ছে অধস্তন আদালত কি, কিংবা জেলা ও দায়রা জজ আদালত কি বা বিশেষ ট্রাইব্যুনাল কি। সুপ্রিম কোর্টের অধীনে বাংলাদেশের প্রতিটি জেলা বিচার বিভাগের অধস্তন আদালত আছে। অধস্তন আদালতগুলো ফৌজদারি বা দেওয়ানি মামলাকে পরিচালনা করে থাকে। অর্থাৎ তাদের মধ্যে যে অন্তর্ভুক্ত যে আদালতগুলো আছে সেগুলো কোন ধরনের মামলাগুলো পরিচালনা করবে, অবশ্যই ফৌজদারি আর হচ্ছে কি দেওয়ানি যে মামলাগুলো থাকে সেগুলো পরিচালনা করবে। স্থানীয় পর্যায়ে দেওয়ানি যে মামলাগুলো আছে সেগুলো কি কি, যেমন হচ্ছে জমি সংক্রান্ত কাজ বা হচ্ছে যেমন ঋণ চুক্তিগুলো আছে বা ফৌজদারি যে আইনগুলো আছে, অর্থাৎ কোনগুলা সংঘাত বা সংঘর্ষ সংক্রান্ত যে কাজগুলো আছে সেগুলোকে বিচার কার্য পরিচালনা করার জন্য সুপ্রিম কোর্টের অধীনে জেলা ও দায়রা জজ আদালত রয়েছে। স্থানীয় পর্যায়ে যে দেওয়ানিগুলো দেওয়া হয় সেগুলো সব কাদের কাজ? জেলা ও দায়রা জজ আদালতের কাজ। এখন এই আদালতের প্রধানকে, জেলার যে জজ থাকে সে হচ্ছে এই আদালতের প্রধান। অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জজ, সহকারী জজ আদালতে আলাদা আলাদাভাবে বিচার কার্য সম্পাদন বা পরিচালনা করতে পারে। এ সকল আদালতের রায় নিয়ে জেলা জজের কাছে আপিল করা হয়। তবে আপিল ছাড়াও জেলা জজ মৌলিক মামলা পরিচালনা করতে পারবেন। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে মামলাগুলো আছে সেগুলো কি সে পরিচালনা করতে পারেন। এখন বিশেষ ট্রাইব্যুনাল কি দেখো, সংবিধান অনুযায়ী সংসদ আইন দ্বারা এক বা একাধিক বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারে। এখন আমরা ট্রাইব্যুনাল কি বলেছিলাম, যে একটা বিশেষ আদালত গঠন করা, যেটা কিনা সাধারণ আদালতের পর্যায়ে যাওয়ার পূর্বে গঠন করা হয়। অর্থাৎ সংবিধান অনুযায়ী তারা কি এই আদালতটা তৈরি করতে পারে। প্রশাসনিক যে ট্রাইব্যুনাল আছে এখতিয়ারের অন্তর্ভুক্ত কোনো বিষয়ে অন্য কোনো বিচার কার্য অনুষ্ঠিত করতে পারবে না। অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনালের যে এখতিয়ারের অন্তর্ভুক্ত কোনো বিষয়ে কোনো আদালতে বিচার কার্যকে অনুষ্ঠিত কখনো হবে না। যারা বাকি লেকচার ভিডিওগুলো মিস করেছো তারা দেখতে পারবা আইটেক স্কুলের অ্যাপ, ওয়েবসাইট বা হচ্ছে ইউটিউব চ্যানেলে। তাছাড়াও নির্ধারিত ফি পরিশোধ করলেই যুক্ত হতে পারো আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে। এছাড়া আমরা এখানে টার্গেট দিই, SW প্রবলেম সলভ করি, যার কারণে প্রয়োজন হবে না তোমার কোনো টিউশন, ব্যাচ, কোচিং সেন্টার বা আলাদা কোনো প্রাইভেট টিউটর। তাহলে আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।